নমস্কার। দেখুন, আপার প্রাইমারি আপডেট চেয়ে অনেকেই কিন্তু আমাকে বারবার মেসেজ করছেন এবং কমেন্টেও লিখে জানাচ্ছেন। যদিও দেখুন বিশেষ তেমন কিছু আপডেট নেই। কয়েকটা কথা শুধু বলার, যে আন্দোলনটা হয়েছিল 25শে ফেব্রুয়ারি, সেখান থেকে কি তথ্য উঠে এসেছে এবং মেন আপডেট বলতে আধিকারিকদের সাথে যে কথা হয়েছে সেইটা আপনাদের সামনে তুলে ধরবো এবং তার থেকে কি বোঝা যাচ্ছে মোটামুটি একটা বলবো, আপনারাও বুঝবেন সেই একই তথ্য। এবং ভোটের ফলে কি এফেক্ট হতে পারে, সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেইটা কিন্তু আমি শেষে আলোচনা করব, সেইটা আপনারাও দেখবেন মন দিয়ে যে কি হতে পারে ভোটের এই পরিস্থিতিতে। দেখুন, প্রথমেই বলি, যারা আন্দোলনে এসেছিল খুব দূর দূরান্ত থেকে, কোচবিহার থেকে, উত্তরবঙ্গ থেকে, বিভিন্ন জায়গা থেকে প্রচুর ছেলেরা এসেছিল আন্দোলনে অংশগ্রহণ করার জন্য 25শে ফেব্রুয়ারি। তো সেখানে কিন্তু প্রচণ্ড পুলিশ ছিল এবং মানে অসম্ভব রকমের, মানে এরকম কখনোই হয়নি যে একদম কোনায় কোনায় পুলিশ, একদম র্যাব সমস্ত কিছু ওখানে ছিল। তো মেনলি মঞ্চ থেকে দাবি করা হয়েছিল যেটা করুণাময়ীতে তারা জমায়েত হবে। তো করুণাময়ীতে যখন জমায়েত হতে যায়, করুণাময়ীতে যখন জমায়েতের চেষ্টা করে, তখনই কিন্তু পুলিশ এসে বাধা দান করে। এবং বাধা দান করে মানে মানে অনেক পুলিশ একসাথে ঘিরে ধরে বাধা দান করে। এবং যে এসএসসি অফিসের সামনেও প্রচুর পুলিশ, শুধু তাই নয়, করুণাময়ী সরলেক পুরো চত্বর জুড়ে প্রচুর পুলিশ দাঁড়িয়েছিল এবং প্রচুর পুলিশ এদিক ওদিক, শুধু তাই নয়, সিভিল ড্রেসও ছিল, ড্রেসেও ছিল এবং সিভিল ড্রেসেও পুলিশ ছিল। তো তারা তখন জানায় যে মাত্র 50 জনকে অ্যালাউ করা হবে, আপনারা 50 জন যদি এখানে অবস্থান করতে চান করতে পারেন, তার বেশি কিন্তু অ্যালাউ করা হবে না। কিন্তু অনেক বেশি আন্দোলনকারীরা এসেছিলেন, যার ফলে তাদেরকে নিয়ে একটা জমায়েতের স্থান দরকার রয়েছিল। তো সেই নিয়ে যারা মঞ্চের, যারা আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন, তারা এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হয়, অনেক বোঝানোর চেষ্টা করা হয়, কোনো মতেই কিন্তু তারা রাজি হয় না যে আন্দোলন করার জন্য বা জমায়েত করার জন্য। এবং কোনো স্থানও তারা দেয় না যেখানে এই এতজন ক্যান্ডিডেট যারা এসছে আন্দোলনের জন্য, তারা যাতে জমায়েত হবে। তো তারা প্রচারের মানে আন্দোলনকারীরা প্রচারের জন্য খুবই চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই পসিবল হয়নি। শেষে এরকমও হুমকি শুনতে হয়েছে, আপনাদেরকে পুলিশ ভ্যানে করে তুলে নিয়ে চলে যাব, এটাই আপনাদের বড় প্রচার হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন, আপনাদের নামে জামিন অযোগ্য ধারায় কেস দেব। দেখুন, এছাড়া শুধু তাই নয়, যারা ওখানে নেতৃত্বে ছিলেন তারা বা যারা কথা বলছিলেন শুধু তাদেরকেই যে পুলিশ ঘিরে ধরেছিল সেরকম নয়। এদিক ওদিক করুণাময়ী চত্বরে যারা, যেসব আন্দোলনকারীরা এদিক ওদিক যারা ছিল, মানে বিভিন্ন জায়গায় যেহেতু জমায়েত হতে পারছে না, সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল, তাদের ওপরেও কিন্তু পুলিশ নজর রেখেছিল, কোথাও সিভিল ড্রেসে, কোথাও পুলিশ ড্রেসে, নিজের ড্রেসে, এরকম করে কিন্তু, মানে হয়তো প্রার্থীরা জানে না কিন্তু তার পেছনে একজন করে পুলিশ দাঁড়িয়ে আছে, এরকম পরিস্থিতিও ছিল। এবং সেই নিরীহ প্রার্থীরা কিন্তু অ্যারেস্ট হয়ে যাওয়ার বড় চান্স ছিল। তো এবং অ্যারেস্ট হলে সেটা কিন্তু টোটালি হতো জামিন অযোগ্য ধারায়। এবং জামিন অযোগ্য ধারায় অ্যারেস্ট হওয়া মানে কিন্তু তার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ ক্ষতি হয়ে যেত, সেটা কখনোই কাম্য নয়। তো যাই হোক, আন্দোলনের পারমিশন যেহেতু ছিল না, কোনোভাবেই কিন্তু এটা কোনো উপায় ছিল না এইখান থেকে ফেরত আসা ছাড়া। তো এই রকম পরিস্থিতির মধ্যে কিন্তু পুরো ব্যাপারটা গিয়েছে। এইবারে দেখুন, তারপরে যেটা করা হয়, আচার্য সদনে গিয়ে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করা হয় এবং ডেপুটেশন দেওয়াও হয়। আচার্য সদনে ডেপুটেশনের যে দুটো মূল বক্তব্য ছিল, সেটা 1 নম্বর হলো তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শেষ করা এবং ভ্যাকেন্সি আপডেট করা। মূল এই দুটো কিন্তু বক্তব্য। এখন এই দুটো বক্তব্যে একদম স্থির থেকে থাকা হয়েছে। এখানে কিন্তু অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন যে সমস্ত ট্রেন্ডদেরকে চাকরি দিয়ে দেওয়া, কি অনেক ভ্যাকেন্সি, 70,000 80,000 ভ্যাকেন্সি, এই সব দাবি যদি ডেপুটেশনে রাখা হতো, এগুলো নিয়ে যদি প্রচার করা হতো, এগুলো কিন্তু সঠিকভাবে গ্রহণযোগ্য হতো না। কারণ আপনারা সবাই জানেন যে যে কোনো চাকরির পরীক্ষায় একটা নির্দিষ্ট সংখ্যক ভ্যাকেন্সি থাকে, সে 10,000 ভ্যাকেন্সি থাকলে 10,000, সেই 10,000-এর সে ট্রেন্ড হোক নন ট্রেন্ড হোক, যেভাবে হোক, যতজন যোগ্য তারাই চাকরি পাবে। কখনোই এমন নয় যে যারা পরীক্ষায় বসছে সবাই চাকরি পাবে, এটা পসিবল নয়। হ্যাঁ, গেজেট অনুযায়ী ভ্যাকেন্সি আপডেট করা যায়, সুতরাং ভ্যাকেন্সি আপডেটটা আমাদের ন্যায্য দাবি, এটা কিন্তু আমরা রাখতেই পারি এবং এটা আমরা দাবি রেখেওছি এবং এটার জন্য খুবই চেষ্টা করছি। তো যাই হোক, এখন অনগোয়িং প্রসেস কি সেই সম্পর্কে যখন আধিকারিকদের প্রশ্ন করা হয়, তারা কিন্তু বলেন যে সমস্ত কিছু কোর্টের অর্ডার মেনেই হবে। আমরা বারবার এই কথা শুনে এসেছি, কিন্তু কোর্টের অর্ডার মেনে হলে সময়সীমা হাতে খুবই কম, এর মধ্যে কী করে পুরো প্রসেসটা কমপ্লিট হবে সেটাই প্রশ্নের বিষয়। তো ভেরিফিকেশন প্রসেস, আমরা বললাম যে ভেরিফিকেশান প্রসেস শেষ হয়ে গেছে, সুতরাং তাহলে নেক্সট প্রসেস কেন হচ্ছে না? তো ওনাদের যেটা দাবি যে ভেরিফিকেশান প্রসেস কিন্তু এখনও শেষ হয়নি। বলছে আপনাদের ডকুমেন্ট আপলোড হয়েছে ঠিকই, কিন্তু স্ক্রুটিনি এখনও চলছে। অর্থাৎ
যে ডকুমেন্টগুলো আপনারা আপলোড করেছেন সেগুলোর কিন্তু এখনও স্ক্রুটিনি চলছে। এটা বহুদিন আগেও বলেছিল, এখনও বলছে একই কথা। আর ভ্যাকেন্সি আপডেটের ব্যাপারে যখন বারবার প্রশ্ন করা হয় তখন ওনারা বলেন যে ওনাদের হাতে কিছু নেই, শিক্ষা দপ্তর থেকে যদি ভ্যাকেন্সি আপডেটের ব্যাপারে কিছু জানানো হয় তবেই ভ্যাকেন্সি আপডেট হবে, এছাড়া কোনোভাবেই হবে না। তো যাই হোক, সেই জন্য শিক্ষা দপ্তর নয়, মাননীয় পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সবার কাছেই কিন্তু আবেদন করা হয়েছে ভ্যাকেন্সি আপডেটের জন্য। সুতরাং এটা নিয়ে ওনাদের যা বক্তব্য সেটা ওনারা স্ট্রিক্ট থেকেছেন। তো যারা চাকরি প্রার্থী মঞ্চ থেকে কিন্তু সব জায়গায় ভ্যাকেন্সি আপডেটের জন্য আবেদন করে রাখা আছে। এইবারে আসছি ভোটের ব্যাপারে। দেখুন, ভোটের জন্য নিয়োগ প্রক্রিয়া কী এফেক্ট হতে পারে সেইটা একটু ভালো করে বুঝুন। আমরা যতই বলি না কেন যে হ্যাঁ, কোর্টের নির্দেশ অনুযায়ী ভোটের মধ্যে কোনো প্রসেস আটকাবে না, যেহেতু হাইকোর্টের অর্ডার রয়েছে আপনার এই তারিখের মধ্যে 31শে জুলাইয়ের মধ্যে শেষ করা, এবং কোনো নির্বাচনী প্রক্রিয়া, এবং এটা যেহেতু আগে থেকে প্রসেস চলছে, নির্বাচনী প্রক্রিয়া কিন্তু কোনো এফেক্ট ফেলবে না। কিন্তু এটা হচ্ছে লিখিত অর্ডার। এখন কথা হচ্ছে বাস্তবে কি হবে। দেখুন, 27শে মার্চ থেকে 29শে এপ্রিল পর্যন্ত ভোট হবে, এটা আপনারা সবাই জেনে গেছেন, অলরেডি ভোট ঘোষণা হয়ে গেছে, এবং 2রা মে তার ফল প্রকাশ হবে। তার মানে এই যে মার্চ মাসটা, সরি, 27শে মার্চ থেকে 29শে এপ্রিল, মানে এই যে এপ্রিল মাসটা, এই এপ্রিল মাসটা কিন্তু টোটালি ভোটের জন্য কেটে যাবে। এবং এই মার্চ মাসের পরিস্থিতি দেখুন, অলরেডি ভোটে যারা ভোট নিতে যাবেন তাদের ট্রেনিং চলছে, এবং বিভিন্ন ক্ষেপে ক্ষেপে বিভিন্ন জায়গায় ট্রেনিং চলছে, এবং প্রায় মার্চ মাসের বেশিরভাগটা জুড়েই কিন্তু এই ট্রেনিংটা চলবে। মার্চ মাসের প্রায় 3rd উইক পর্যন্ত ফার্স্ট ট্রেনিং, সেকেন্ড ট্রেনিং, এগুলো সব চলতে থাকবে। তো এখন প্রায় 6.5 লক্ষ ভোট কর্মী আমাদের পশ্চিমবঙ্গে, প্রায় 1 লক্ষের ওপর বুথ রয়েছে, মানে তার জন্য প্রায় 6.5 লক্ষ ভোট কর্মী কিন্তু অংশগ্রহণ করবে। এবং এই ভোট কর্মী কারা? এই ভোট কর্মী কিন্তু হলো যারা সরকারি চাকুরিজীবী, তারাই, মানে যারা আপনার ইন্টারভিউ নেবে তারাও ভোট কর্মী, যারা ভেরিফিকেশনের জন্য যে লিস্ট পার করার কাজ করছে তারাও হয়তো ভোট কর্মী। সুতরাং তাদেরকে কিন্তু এখন এই সব কাজের মধ্যে এতটাই ইনভলভ, ভোটের কাজে এতটাই ইনভলভ হয়ে গেছে, এই আমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই কাজ ওরা কতটা করছে বা সেই কাজে কতটা ইনভলভ থাকবে সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। তো ভোট যতদিন চলবে এবং এই ভোটের ট্রেনিংগুলো যতদিন চলছে ততদিন পর্যন্ত কিন্তু যে প্রসেসটা ঠিকমতো এগোবে বলে আমার অন্তত মনে হয় না। তবে যদি দুটো একসাথেই সমানতালে এগোতে থাকে সেটা তো খুবই আশার খবর, খুবই খুবই পজিটিভ খবর, সেটা তো সময়ই বলবে কি হচ্ছে না হচ্ছে। তবে ব্যক্তিগত মতামত এটা, যে এই সময়ে, এই মার্চ মাস এবং এপ্রিল মাস যেহেতু এই পরিস্থিতিতে চলবে, এই সময়ে কিন্তু কোনো চান্সটা খুবই কম প্রসেস ওটা কমপ্লিট হওয়ার। তো তারপরে যদি খুব তাড়াতাড়ি করে প্রসেসটা কমপ্লিট হয় সেটা একটা ভালো ব্যাপার। তবে আপনাদের সবাইকে বলবো, দেখুন, পজিটিভ থাকুন, পজিটিভ থাকা ছাড়া উপায় নেই। একটাই আমাদের যেটা যে কোর্টের অর্ডার রয়েছে 31শে জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট করার, এই জিনিসটাকে মাথায় রেখে আপনারা সবাই পজিটিভ থাকুন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।